ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। চেহারে বসা লোকটার সামনে গিয়ে বসলো মিলন আর বলল, নারী পাচার করিস তাই না? আজ তোকে এমন ভাবে মারবো লোকে তোর লাশটাও দেখে ভয় পাবে। না, আমাকে মারবেন না, আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন করব না, মাফ করে দিন আমাকে। অসহায়ের মতো বলল লোকটা। মিলন মুস্তি হেসে বলল, মাফ? আর আমি? তুই তো ক্ষমা পাবার কোনো রাস্তা রাখিসনি। এই বলে কপালে একটা গুলি করলো, সেটা মাথার পেছন দিয়ে বেরিয়ে গেল। তারপর শরীরের বিভিন্ন অংশ কেটে কাটা জায়গায় মরিচের গুঁড়ো দিতে লাগলো। তারপর আরো কয়েকটা গুলি করে লাশটা থানার সামনে ফেলে চলে গেল। পরদিন সকালে আবারও কলেজে গেল আগের মতোই, খ্যাত সেজে, খুব স্বাভাবিকভাবে যেন কিছুই হয়নি। কলেজে এসে ক্লাসে ঢুকবো, তখনই মিম ও তার বন্ধুদের ডাক পড়লো। রাগ হচ্ছে খুব, সুযোগ পেলে মেরে হাসপাতালে পাঠাইতাম। এদের এত অহংকার কই থেকে আসে? এই মেয়ে শুধু মেয়ে বলে ছাড় পেয়ে যাচ্ছে। ও এই রাহাতটাকেও আজকে দেখতে পাচ্ছি না। মনে মনে বলে, ভাবনা ভরা চেহারা নিয়ে গেলাম ওদের সামনে। আর মিম বলল, কি ভাবছিস? তোর ওই খ্যাত বন্ধুটাকে খুঁজছিস? পাবি না। ওকে তোকে নিয়ে মজা করছিলাম। ও তখন একটু লেকচার দিচ্ছিল, তাই আমরা ওকে মেরে হাসপাতালে রেখে এসেছি, যেন আমাদের মুখের উপর আর কথা বলতে না পারে। খুব রাগ হলো নিজের উপর। আমার জন্য রাহাত মার খেলো। এবার তো কিছু একটা করতেই হবে, না হলে এরা আরো বেশি এমন করবে। রাহাত কোন হাসপাতালে আছে খোঁজ নিয়ে ওর কাছে গেলাম। রাহাত আমাকে দেখে শুধু তাকিয়ে আছে। ও, এখন কেমন লাগছে তোর? এখন ভালো আছি। আমি ডাক্তারের সাথে কথা বলে রাহাতকে হোস্টেলে নিয়ে গেলাম। রাহাতকে শুয়ে দিয়ে ওর পাশে বসে আছি। কিরে, তুই বাড়ি যাবি না? আমাদের গরিবদের আবার বাড়ি? এখন থেকে আমি এখানেই থাকবো, তোর পাশের রুমেই। তাহলে তো ভালো হলো। এখন তুই ঘুমা। আমি গেলাম রুমে। এসে একটু ভেবে শান্ত আর শারদের ফোনে ফোন দিয়ে ওদের একটা বের কথা বলে একটা জায়গায় যেতে বললাম। আর এদিকে রাজুকে ফোন করে ওদের বাংলোতে নিতে বললাম। কথা মতো কাজ হয়েছে, এখন শুধু যাবার অপেক্ষা। সবাই ঘুমিয়ে গেছে মধ্যরাতে। ওর পোশাক পরে চুলে জেল দিয়ে রিভলভার নিয়ে বেরিয়ে পড়লো। সবার চোখ আড়ালেও রাহাতের চোখে পড়লো। এটা কি হলো? ওটা তো মিলনের রুম। তাহলে এই লোকটাকেও তাও আবার এত রাতে ওর ঘর থেকে বেরিয়ে গেল। রাহাত মিলনের পিছু নেয়, কিন্তু বেশি দূর যেতে পারে না। মাঝ রাস্তায় একটা কালো গাড়ি এসে মিলনকে নিয়ে যায়। আর রাহাত রুমে আসে। মিলন বাংলোতে গিয়ে শান্ত আর সায়নকে ইচ্ছা মতো মেরে রাহাতকে যে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওই হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে গেল। পরদিন সকালে মিলন রাহাতের রুমে গিয়ে দেখে রাহাত শুয়ে আছে। কিরে, কেমন লাগছে এখন? তার আগে বল, কাল রাতে মধ্যরাতে কই গেছিলি তুই? তোর কি মাথা খারাপ? আমি মাঝরাতে কেন বের হব? আমি সব দেখেছি। দামি দামি জামা প্যান্ট পরে বেরিয়েছিলি, আর তোর ঘরেও তালা ঝুলছিল, আর মাঝ রাস্তা থেকে একটা কালো গাড়িতে উঠে গেলি। মিথ্যা বলিস না, আমি সব দেখেছি। এবার সত্যিটা বল। দেখ, তুই কাল রাতে রুমে তালা দেখেছিস, তাহলে আমি সকালে বের হলাম কি করে? আর আমি রাতে না ঘুমিয়ে কোথায় বের হব? আর কি বললি? দামি পোশাক, কোনো মতে জীবন চলছে। আর তুই কি বলিস? আমি এসব কই পাবো? মায়ের খেয়ে তোর মাথাটা গেছে। জানি না, তবে কিছু তো রহস্য আছে যেটা আমি জানি না। সময় হলে সব জানবি। এখন রেস্ট নে, কলেজে যেতে হবে। এই বলে রাহাতকে কোনো মতে কাটিয়ে রুমে আসলাম। পরদিন সকালে রাহাতকে নিয়ে কলেজে গেলাম। একটু দূরে গাছের নিচে মিম ও তার মেয়ে বন্ধুরা গল্প করছিল। আমি মিমের দিকে তাকিয়ে একটু মুচকি এসে যেতে লাগলাম। তখনই মিমের দেয়া সেই বিখ্যাত নাম ধরে কেউ ডাকলো। পিছনে ঘুরে দেখি মিম ডাকছে। আমি আর রাহাত গেলাম। মিম রাহাতকে বলল, আমি কি তোকে ডেকেছি? তুই যা এখান থেকে। রাহাতও বাধ্য ছেলের মতো চলে গেল। ওই খ্যাত ছেলে, আমাকে দেখে হাসছিলি কেন? আমি কি হাসির কিছু মেরে তোকে হাসপাতালে পাঠিয়ে দেব? আর একবার যদি এমন করিস, আজ মাফ করে দিলাম, যা।
আমি আস্তে আস্তে আসতে লাগলাম। তখনই শুনতে পেলাম মিম বলছে, আচ্ছা সিয়াম, শান্ত, এরা কেউ আসছে না কেন? আমি একটু পিছনে ঘুরে বললাম, আসবে না বলে মুচকি এসে চলে গেলাম। মিম অবাক হয়ে তাকিয়ে আছে। তারপর সায়নের ফোনে ফোন করলো, কিন্তু ফোন সুইচ অফ দেখাচ্ছে। শান্ত এর ফোন ও সুইচ অফ। অনেক ভেবে মিম শাওনের বাড়ির নাম্বারে কল করলো। শাওনের মা ধরলো। হ্যালো আন্টি, সায়ন কই? আজ কলেজে আসলো না যে? শাওনের মা হু হু করে কেঁদে দিল আর বলল, মা, কাল রাতে সায়নকে কে যেন মেরেছে। ওকে তো হাসপাতালে ভর্তি করিয়েছি, এখন একটু ভালো আছে। ডাক্তার বলেছে একটু দেরি করে আনলে বাঁচানো যেত না। ওকে আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। ফোন রেখে হাসপাতালে চলে গেল সায়ন। মিমের দিকে চোখ খুলল। কিরে সায়ন, কে মারলো তোকে এইভাবে? মিম দূরে দাঁড়িয়ে কিছু একটা ভাবছে। ওর ভাবনার ছেদ ঘটে তানহার ডাকে, এই মিম, কি এত ভাবছিস? ভাবছি কে মারতে পারে। ওই খ্যাত ছেলেটা? ছেলেটা তখন কেমন আগে থেকেই বললো, দেখলি না যে ওরা আজ আসবে না? ও জানে কেমনে? তাহলে কি ও নিজে এদের? কি যে বলিস না, ওই রকম ছেলে মারবে? এদের মারতেও তো নিজেই মরবে। না, তোরা যা ভাবছিস তা না, ওটা তো একটা খ্যাত। ও কি করে মারবে? যে ছিল তার মুখটা তো দেখতে পেলাম না, মুখে মাস্ক পরেছিল, না হলে দেখে নিতাম। ওকে থাক তাহলে, আমরা যাই, সুস্থ হয়ে কলেজে আসবি। মিমের ভাবনার শেষ নেই। নিজেও জানে না কেন ওই ছেলেটাকে নিয়ে ভাবছে। আর ছাদে দাঁড়িয়ে রাতের ব্যস্ত শহর দেখছে। হঠাৎ চোখ পড়লো একটা লোক প্রাণপণে দৌড়াচ্ছে, তার পিছনে আরো একটা লোক। মিম তাড়াতাড়ি বাইরে আসলো। তখন মিলন মিমের সামনে পড়লো। মাস্ক পরে থাকায় মিম মিলনকে চিনতে পারলো না। মিম বলে উঠলো, কে ওখানে? মিলন না দাঁড়িয়ে চলে গেল। ততক্ষণে লোকটা পালিয়ে গেছে। মিলন আর না দাঁড়িয়ে চলে গেল ওখান থেকে। ও শিট, এই মেয়েটার জন্য পালিয়ে গেল। তবে ধরবই ওকে, পালিয়ে যাবে কই? পরদিন সকালে মিম ও তার বন্ধু কলেজে গেল, শান্ত আর সায়ন বাদে। কিছুক্ষণ পর রাহাত আর মিলন কলেজে আসলো। মিলন মিমের দিকে দেখলো, কিন্তু আজ মিম ওদের কিছুই বলল না। একে একে সব ক্লাস শেষ করলো, কিন্তু মিম আজ চুপচাপ। খুব অদ্ভুত লাগছে ব্যাপারটা। মিলন মিমের দিকে তাকিয়ে ভাবছে, আর রাহাত মিলনকে ডাকলো। কি এত ভাবছিস বলতো? ভাবছি ওরা আজ আমাদের কিছুই বললো না। যাক, ভালোই হয়েছে। বাদ দে, চল হোস্টেলে যাই। আজ মিমও চলে গেল। রাতের বেলা মিম একটা কফি বানিয়ে ছাদে গেল। রাতের তারা ভরা আকাশটা দেখতে থাকে। এদিকে মিলন কালকের সেই লোকটার খোঁজে বেরিয়েছে। চারদিকে ওর লোকদের নজর রাখতে বলে, আর পেয়েও যায়। নেশা করে বার থেকে ফিরছে। মিলন গিয়ে শার্টের কলার ধরে বলল, অবৈধ ব্যবসা করিস আর লোককে ব্যবসা শেখাস। আজ তোকে আমি শেখাবো কেমনে মৃত্যুর খেলা। চল তুই। ওকে গাড়িতে তুলে নিয়ে এলো বাংলোতে। এনে একটা চেয়ারে বসিয়ে হাত পা বেঁধে দিল। তারপর মুখে লেবুর রস দিল নেশা কাটানোর জন্য। তারপর চলে গেল। পরদিন সকালে মিলন লোকটার গায়ে গরম পানি ঢেলে দিল। লোকটা চিৎকার করে জেগে উঠল আর বলল, তুই কাজটা মোটেও ঠিক করছিস না, এবার ছেড়ে দে, দেখ তোর কি অবস্থা করি। আহ, এত চিৎকার ভালো লাগে না। এটুকুতে ভয় পাচ্ছিস? যখন তোকে তিলে তিলে মারবো তখন কি করবি? আর তোকে ছেড়ে দেওয়ার জন্য আনিনি, ভয়ঙ্কর মৃত্যু দেওয়া হবে তোকে। মিলন লোকটাকে বেল্ট দিয়ে মারতে লাগলো। তারপর প্রত্যেকটা ক্ষত জায়গায় মরিচের গুঁড়ো লাগিয়ে দিল। আমি সইতে পারছি না, এভাবে মারাচ্ছে, একেবারেই মেরে ফেলো আমাকে। মিলন লোকটার মুখে অ্যাসিড মেরে মাথায় আর বুকে গুলি করলো। লোকটার নিথর দেহ পড়ে রইল মেঝেতে। রাজু লাশটা থানার সামনে ফেলে রেখে আয়, আর কোনো প্রমাণ যেন না থাকে। মিলন চলে গেল ওখান থেকে। পরের দিন কলেজে গেল। মিলনকে দেখে রাহাত ডাকলো। মিলন রাহাতের কাছে গিয়ে বসলো। কিরে, কাল কলেজে আসলি না? আবার তোর ফোনটাও বন্ধ, কোথায় গেছিলি? কোথাও না, শরীরটা ভালো লাগছিল না, তাই আসিনি। তুই শুনেছিস কাল একটা লোককে খুব বাজেভাবে মেরে থানার সামনে ফেলে রেখে গেছে, কিন্তু খুনির কোনো প্রমাণ রেখে যায়নি। আর কে করেছে তাকেও বলতে পারে না। দেশে এত খুন হচ্ছে আর এখনো পর্যন্ত খুনিকে কেউ ধরতে পারছে না। মিলন একটু মুচকি হেসে বলল, বাদ দে, তাতে কি, আমরা আমাদের মতো থাকি। তুই হাসছিস? না হাসার কি, ওসব ব্যাপারে মাথা না ঘামানোই ভালো। খুনিকে কেউ খুঁজে পাবে না। তুই এতটা চিন্তিত হচ্ছিস কেন? আরে বাদ দে, চল ক্লাসে যাই।
না হলে দেরি হবে। মিলন আর রাহাত ক্লাসে গেল। মিম যে এতক্ষণ ওদের পিছনে ছিল ওরা তা দেখতেই পায়নি। মিম ওদের সব কথা শুনে নিল। আমার তো এই খ্যাত ছেলেটাকেই সন্দেহ লাগছে। সবকিছুতেই মুচকি হাসে, আর ও কেমন নিশ্চিত ভাবে বলল যে খুনিকে কেউ খুঁজে পাবে না, নজরে রাখতে হবে একে। মিম আর সেদিন কলেজে থাকলো না, বাসায় চলে গেল। আবার কলেজের ছুটির সময় কলেজের সামনে গেল। মিলন আর রাহাত বের হলে ওদের পিছু নেয়। মিলন আর রাহাত গল্প করছে। হঠাৎ মিলন পিছে তাকিয়ে চারপাশটা একবার ভালোভাবে দেখে নিল। কি হয়েছে? কি দেখছিস? কেউ কি ফলো করছে আমাকে? মানে কি বলছিস? মিম ওদের পিছু পিছু গিয়ে ওদের হোস্টেল পর্যন্ত চলে গেল। হঠাৎ মিলন মিমকে সামনে দেখতে পায়। কি ম্যাম, আপনি এখানে? আমি এখানে, আমার কাজ আছে। এত করছেন কেন? আমি কি করব, কোথায় যাব সেটা তোকে বলবো? কাজ আছে তাই এসেছি। এই বলে ওদের সামনে থেকে চলে গেল। যা, এই মেয়েটা শুধু ঝাড়ি দিতে জানে, শাকচুনি মেয়ে একটা। মিলন আর রাহাত যে যার যার রুমে গেল। মিলন জানালার কাছে এসে তো অবাক। মিম বাহিরে দাঁড়িয়ে চারপাশে কি যেন খুঁজছে। মিলন চুপি চুপি মিমের পিছনে গেল। আজ ফেল হলাম তো কি, এর রহস্য তো আমি বের করবই। মিম চলে গেল। ও এই ব্যাপার, আমাকে সন্দেহ করা? আমি এত সহজ না মিম, আমিও তোমাকে দেখে নেব, কিছুদিন অপেক্ষা করো। রাতের বেলা পুরো শহর যখন নিশ্চুপ তখন মিলন বেরিয়ে পড়ল। আরে কে এই লোকটা? এত রাতে বের হলো কেন? তার উপর মাস্ক পরা। এইদিকে সায়ন বলেছিল যে ওকে মেরেছিল, সেও মাস্ক পরা ছিল। ব্যাপারটা দেখতে হবে। মিম ও মিলনের পিছু নিল। মাঝপথে মিলন একটা কালো গাড়িতে উঠে গেল। মিম একটা ট্যাক্সি নিয়ে ওর পিছু করলো। গাড়িটা একটু জঙ্গলের ভিতরে ঢুকে একটা বাংলোর সামনে ঢুকলো। মিম আর যেতে পারলো না, আড়ালে লুকিয়ে রইল। বাংলোর ভেতর থেকে কারো আর্তনাদের শব্দ শুনতে পেল। তাহলে এই সেই খুনি, এবার তো একে আমি সবার সামনে আনবই। এই বলে ফোনটা বের করলো, আর তখনই ওর মাথার পিছনে কেউ একজন হাত ধরে ফেললো। মিম পিছনে তাকিয়ে দেখে সেই লোকটা। কি ভেবেছ ধরতে পারবো না? এত চালাকি? আমাকে ধরা এত সহজ না, বুঝলে? এখন তুমি হাড়ে হাড়ে টের পাবে আমি কে। মিমকে বাংলোতে নিয়ে গিয়ে একটা ঘরে আটকে রাখলো, অজ্ঞান করে রাখা হয়েছে। অনেকক্ষণ পর মিমের জ্ঞান ফিরলে মিম তাকে একটা বন্ধ ঘরে আবিষ্কার করে। তারপর দরজা ধাক্কাতে থাকে, কিন্তু কেউ দরজা খুলছে না। অসহায় হয়ে সেই ঘরেই বসে রইল। তারপর সকালে একজন এসে খাবার দিয়ে খেতে বলল। খাবো না আমি, নিয়ে যাও এগুলো, আমি বাড়ি যাব, বের করো আমাকে এখান থেকে। লোকটা কিছু না বলে চলে গেল মিলনের কাছে আর বলল, স্যার, মেয়েটা বলছে ও খাবে না, এখান থেকে চলে যেতে চাই। ওকে তুমি যাও, আমি দেখছি। মিলন মিমের ঘরে গেল, গিয়ে দেখে শুয়ে আছে। মিলন মিমকে ডাকলো। মিম তো অবাক, এত কিউট ছেলেরা হয়। মিম অবাক হয়ে তাকিয়ে আছে। চোখ দিয়ে আমাকে গিলে খাওয়ার দরকার নাই, খাবারগুলো খাও। আমাকে আসছে ভয় দেখাতে, খাবো না। আর আপনি আপনার এই মাস্কটা খুলুন, আমি আপনাকে সবার সামনে আনবই। একটার পর একটা খুন করে যাচ্ছেন আপনি, আর এইভাবে সবার সামনে ঘুরেও বেড়াচ্ছেন। এখন সেটা আর হবে না। একবার বের হয়ে এখান থেকে, তারপর দেখে নেব আপনাকে। কি বললে? আমাকে ধরা এত সহজ নয়। নেহাত তুমি মেয়ে, না হলে এতক্ষণে তোমাকে মেরে শিয়ালকে দিয়ে দেহটা খাওয়াতাম। এখন চুপচাপ খাও, না হলে ভালো হবে না। না, খাবো না আমি। এবার মিলন একটা মুচকি সে খাবারগুলো রেখে চলে গেল। আর ভুলে দরজার তালা লাগালো না। মিম খেয়ে চুপচাপ শুয়ে আছে। এদিকে মিমের বাবা পুরো মিডিয়া চ্যানেলে দিয়েছে মিম নিখোঁজ হওয়ার খবর। পুলিশরা হন্য হয়ে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। রাতের বেলা মিম শুনতে পেল চিৎকার। মিম দরজার কাছে গিয়ে দরজাটা একটু ধাক্কা দিতেই খুলে গেল। আস্তে আস্তে এগিয়ে দেখতে পেল একটা লোক চেহারে বাঁধা, আর তার উপর নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে। তারপর মিলন বলছে, তোকে এমন মৃত্যু দেব, লোকে তোর লাশটাও দেখতে চাইবে না। তার আগে আমার মুখটা একবার দেখে যা, কে মারলো তোকে। এই বলে মিলন ওর মাস্কটা খুলে একটা ছুরি দিয়ে লোকটার ঘাড় থেকে মাথা আলাদা করে দিল। মিম এখনো শকড হয়ে আছে, কোনো কথা বেরোচ্ছে না। এটা তো আর কিছু বলতে পারলো না। মিলন মিমকে দেখে ওর দিকে এগিয়ে আসছে, আর মিম এক দৌড়ে ঘরে গিয়ে বিছানায় চুপটি করে বসে আছে, ঘরের দরজা লাগিয়ে। মিম ভয়ে দরজা লাগিয়ে বসে আছে। মিলন এসে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু মিম দরজা খুলছে না। অবশেষে
মিলন দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে মিম বিছানার এক পাশে চোখ বন্ধ করে বিড়বিড় করছে। মিলন ডেভিলস হাসি দিয়ে ওর কাছে গিয়ে বসলো। এতে মিমের ভয়টা যেন আরো দ্বিগুণ বাড়লো। শয়তান, এইভাবে একটা মেয়েকে আটকে রেখে এইভাবে ভয় দেখানো হচ্ছে। একবার ছাড়া পাই, বিড়াল বানিয়ে ছেড়ে দেব। যা ভাবছো তা আর হবে না, কারণ তুমি আর এখান থেকে বের হতে পারবে না। ইচ্ছে করলে সবার মতো তোমাকেও একেবারে মারতে পারি, কিন্তু না, তুমি আমাকে অনেক জ্বালিয়েছো, তোমাকে তিলে তিলে মারবো। এই বলে মিলন মিমকে টেনে বাথরুমে নিয়ে ঝর্ণা এর নিচে রেখে ঝর্ণা ছেড়ে দিয়ে বলল, এখানে এভাবে ভিজতে থাকো যতক্ষণ আমি না বলছি বের হবে না। এই ঠান্ডায় আপনি যতক্ষণ বলবেন আমি ততক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো। পাগল আপনি? চুপচাপ যা বলছি তাই করো, না হলে এর ভেতর যে কয়টা গুলি আছে সব তোমার মাথায় যাবে। অনেকক্ষণ ভেজার কারণে ঠান্ডা লেগে মিম জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যায়। কয়েক ঘন্টা পর মিলন এসে দেখে মিম ফ্লোরে পড়ে আছে। মিলন মিমকে তুলে বিছানায় শুইয়ে দেয়, তারপর চেঞ্জ করিয়ে গায়ে কম্বল জড়িয়ে দেয়। মিমের শরীরে প্রচন্ড জ্বর এসেছে আর বারবার মা বলে ডাকছে। এটা শুনে মিলনের মায়ের কথা মনে পড়ে গেল। ভাবতে থাকলো ওর আগের দিনগুলোর কথা। চলুন সংক্ষেপে একটু অতীত ঘুরে আসা যাক। কেন মিলন মাফিয়া হলো? ছোটবেলাতে জন্মের পর থেকে যে মহিলাকে মা বলে জানতো, পরে জানতে পারে সে তার আসল মা না। মিলন তার কাছে জানতে চায় তাহলে কে তার মা আর কোথায় সে, কি করে, সে কি করে পারলো নিজের সন্তানকে অন্যের হাতে তুলে দিতে। এভাবে নানা ধরনের কথা বলছিল। তখন তার পালিত মা বলে, তোর জন্ম কোথায়, কিভাবে হয়েছে আমি জানি না, তোর বাবাকে আমি এটাও জানি না। একদিন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন এক মহিলা দৌড়াচ্ছে, তার হাতে একটা ছোট বাচ্চা। সেটা আর কেউ না, তুই ছিলি। তারপর পিছন থেকে কয়েকটা লোক এসে তোর মাকে আমার চোখের সামনে জঘন্যভাবে হত্যা করে। তার আগেই তোর মা আমাকে বলে গেছে আমি যেন তোকে নিয়ে যাই আর নিজের ছেলে বলে পরিচয় দিই। আমি ওখান থেকে তোকে নিয়ে পালিয়ে আসি, আর আমার কোনো ছেলে মেয়ে না থাকায় আমি তোকে নিজের ছেলে মনে করে বড় করতে থাকি। কথাগুলো ভাবতে ভাবতে মিলনের চোখ ছলছল করে উঠল। আবার ভাবতে লাগলো, যখন একটু বড় হয় মিলন, তখন ওর চোখের সামনে ওর পালিত মাকে কয়েকটা লোক রেপ করে চলে যায়। লোক সমাজের ভয়ে ওর মা আত্মহত্যা করে। মিলন তখনও ন্যায় বিচার পায়নি। সেদিন থেকেই ও ভাবে সমাজে এসব লোকদের ও শাস্তি দেবে, তার মায়ের খুনিদের তিলে তিলে মারবে। সেদিনের সেই ছোট্ট মিলন আজকে মাফিয়া। তার মনে নেই কোনো দয়াময়া, ভালোবাসা আছে শুধু একরাশ হিংস্রতা। ভাবতে ভাবতে রাগে মিলনের চোখ লাল হয়ে যায়। এদিকে মিমের জ্ঞান ফিরে আর বলে, প্লিজ আমাকে যেতে দাও, আমি বাড়ি যাব। আমি কাউকে তোমার ব্যাপারে কিচ্ছু বলবো না, প্লিজ ছেড়ে দাও। মিমের কথা শুনে মিলনের রাগ আরো বাড়লো। মিলন ঘর থেকে চলে গেল। মিম একটু পর উঠে দেখে দরজা খোলা আর আশেপাশে কেউ নেই। তাই মিম চুপি চুপি বেরিয়ে পড়ে আর জঙ্গল পার হতে থাকে। উফ, বাঁচলাম। কি ভয়ানক ছেলে বাবা। আর মনে হয় ভজা মাছ উল্টে খেতে পারে না। আর এইদিকে কত বড় মাফিয়া, সব পুলিশ সিআইডি খুঁজে মরে, আর ও কেমন সবার সামনে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, আমারও অনেক কিছু শেখা হলো। এই সুযোগে বাড়ি থেকে বের হতে পারলাম, কিন্তু বাড়িতে যাব না। একবার যখন এই বাড়ি থেকে বের হয়েছি তখন আর যাব না। এখন আমার সামনে এগোতে হবে আমার লক্ষ্য পূরণের জন্য। মিম চলে যায় কোনো এক অজানায়। এতদিন মিম ওর বাড়ি থেকে অনেক দূরে নির্জন একটা জায়গায় বাড়ি বানিয়েছে। এখন সেখানে গিয়েই শুরু হবে প্রতিশোধের খেলা। কেউ বাঁচতে পারবে না। এদিকে মিলন চারদিকে মিমকে খুঁজতে থাকে। মিম রাতের বেলা বের হলে কয়েকটা ছেলের সামনে পড়ে তাদের মধ্যে একজন বলে, আরে দেখ দেখ, এটা সেই মেয়ে না? পেপারে দেখলাম পাখি পাইছি। একে এর বাড়ি দিতে পারলে এর বাবা 5 লাখ টাকা দিবে, আমরা আরো বেশি চেয়ে নিব। ওরা মিমের দিকে এগোতে থাকে। মিম দৌড়তে থাকে। হঠাৎ মিলনের সাথে ধাক্কা খায়। মিম মিলনকে দেখে চিনতে পারে। মিলন মিমকে পিছনে রেখে ছেলেগুলোর কাছে যায়। কি রে, কি চাই? এইভাবে একটা মেয়েকে তাড়া করছিস কেন? আরে শালা তুই কে রে? সামনে থেকে সর, মেয়েটাকে আমাদের চাই। সরে যা, না হলে তোর লাশ পড়বে। তাই তোরা আমার লাশ ফেলাবি, মেয়েদের বিরক্ত করবি? আমার বড় বড় কথা। এই মাফিয়াকে তোরা মারবি? তোদের আমি মেরে এখানে ফেলে রেখে যাব। মরার আগে তোদের মৃত্যু দূতকে একবার দেখেই যা। মিলন
মাস্ক খুলে আর ওরা ভয় পেয়ে মিলনের পায়ে পড়ে যায়। আমাদের মাফ করবেন, আমরা ওকে কিছু করতে চাইনি। ওর বাবা পেপারে দিয়েছে, ওকে যে বাড়িতে নিয়ে গিয়ে দিতে পারবে তাকে 5 লাখ টাকা দিবে। মিলন এটা শুনে অবাক হয়ে পিছনতে তাকায়। মিম স্কার্ফ দিয়ে মুখ ঢাকে। মিলন আর কথা না বলে ওদের গুলি করে আর বলে, তোরা এমনি করিস, তোদের বেঁচে থাকার কোনো মানেই না। রাজুকে বলে ওদের লাশগুলো জঙ্গলে ফেলে দিতে, যেন শিয়াল কুকুর খায়। আর ওই মেয়ে, কি ভাবছিস পালিয়ে বাঁচবি? চল এখান থেকে, মজা দেখাচ্ছি। মিম মিলনের রাগী লুকটা দেখে ভয় পায় আর ভাবে, না, এর কাছে কিছুতেই ধরে দিব না, না হলে সব জ্বলে যাবে। মিম আবার দৌড়াতে থাকে। চোখের পলকে মিমকে মিলন হারিয়ে ফেলে। রাজু, ওকে আমার চাই, খুঁজে বের করো যত তাড়াতাড়ি সম্ভব। মিলন বাংলোতে চলে যায়। একটা সিগারেট ধরায়। নিকোটিনের ধোঁয়ায় কষ্টগুলো উড়িয়ে দেয়। মিমও বাড়ি এসে শুয়ে পড়ে আর ভাবে, ততটাও খারাপ না, যাই হোক আমার কি। মিম ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ওঠে। জগিং করে কয়েকদিন আর বের হলো না। ভালোভাবে গুলি চালানোর মারপিট সব শিখে নেয়। আজ রাতেই বের হব মা, আমি তোমার খুনিকে মারতে যাচ্ছি, প্রতিশোধ নেবার সময় হয়ে গেছে। আকাশের দিকে তাকিয়ে বলল আর বাইক নিয়ে চলে গেল। বস, পুলিশ আমাদের খোঁজ পেয়ে গেছে, ওরা এদিকে আসছে, এখন কি হবে? মিলন নিকোটিনের ধোঁয়া ছিঁড়ে বলে, কি খুব চালাক ভাবিস নিজেকে? পেছন দিক দিয়ে ছুরি মারবি আর আমি বুঝতেও পারবো না? এটা কেমনে সম্ভব? এত সহজে মাফিয়া হয়নি, বুঝলি? তুই বেইমানি করেছিস, বেইমানিদের আমার কাছে কোনো মাফ নেই। মিলন বাকি গার্ডদের বলে ওকে ক্রস ফায়ার করতে। ওরা ওকে মারে। নিমিষে রক্ত দিয়ে ভেসে যায়। ফ্লোরটা বাহিরে পুলিশ এসে গেছে। পুলিশটা সিগন্যাল দিচ্ছে। একটা পুলিশ বাড়ির ভেতরে ঢোকে। মিলনের দিকে গুলি তাক করে আর বলে, সবাই হাত ওপরে তোল, অনেক জ্বালাছিস, এখন জেলে গিয়ে পচে মরিস। মিলন মুচকি হেসে পাটা একটু তুলে লাইটে গুলি করে রুমটা অন্ধকার হয়। আর এই সুযোগে গোপন দরজা দিয়ে সবাই পালিয়ে যায়। সবাই জঙ্গলে লুকিয়ে পড়ে, কিন্তু মিলন আলাদা রাস্তায় যায়। পুলিশরা আবার মিলনকে ঘিরে ফেলে আর বলে, বাকিদের পায়নি তো কি, কান টানলে মাথা আসে। মিলন চুপ করে আছে। চারদিকে দেখছে। অফিসার এসে মিলনের মাথায় একটা মারে। কয়েকটা পুলিশও মারে। মিলন চিৎকারও করছে না। দেখে ওরা আরো জোরে জোরে মারে। মাফিয়া এখন আমি দেখাবো তোকে। অফিসার গুলি চালালো। মিলন একটু সরে গেল। গুলিটা ওরা হাতেই লাগলো। ওই পথ দিয়ে মিম যাচ্ছিল। হঠাৎ দেখতে পাই কয়েকটা লোক একজনকে মারছে। মিম সামনে এগিয়ে যায় আর দেখে, আরে এ তো এত বড় মাফিয়া, ধরা পড়লো কিভাবে? সাহায্য করতে হবে আমাকে। মিম মাস্কটা পরে, হাতে রিভলভার নিয়ে অফিসারকে তাক করে একটা গুলি করে। গুলি চালাতে এগিয়ে যায় আর কয়েকজন পুলিশ। এগিয়ে আসলেও তাদের মিম মারে আর মিলনের হাত ধরে দৌড়ায়। মিলনকে বাইকের পেছনে বসিয়ে বাইক স্টার্ট দেয়। অনেক জোরে বাইক চালিয়ে এক নিমেষেই সবার চোখের আড়ালে হারিয়ে যায়। একটু দূরে গিয়ে বাইক থামিয়ে মাস্কটা খুলে মিলনকে বলে, আমাকে শক্ত করে ধরুন, না হলে পড়ে যাবেন। মিলন মিমকে ধরে। মিলন অবাক হয়ে মিমকে দেখছে। মিম বাড়ি ফিরে গিয়ে মিলনের হাত ব্যান্ডেজ করে দেয়। মিম মিলনের হাত ব্যান্ডেজ করেছে। মিলন শুধু মনে মনে ভাবছে, এই মেয়ে কেমনে সবার মধ্যে দিয়ে নিয়ে আসলো, আর একে তো খুঁজছে। তার মানে কি ও লুকিয়ে আছে? না, আমাকে সতর্ক থাকতে হবে। মিলনের ধ্যান ভাঙে মিমের ডাকে। কি এত ভাবছেন? খেয়ে নেন, আমি আপনাকে কোনো শাস্তি দিব না। আমি আপনার মতো না। ঘুমিয়ে পড়ুন। আমি খাবো না, তুমি খাও, খিদে নেই আমার। ও, বুঝতে পারছি, হাতটাই তো মনে হয় ব্যথা। ওকে, আমি খাইয়ে দিচ্ছি। অনেকক্ষণ না খেয়ে থাকায় খিদেও পেয়েছে, তাই কথা না বলে চুপচাপ খায়। খাওয়া শেষে মিম প্রশ্ন করে, আচ্ছা আপনি এত বড় মাফিয়া, সবার মাঝে ঘুরে বেড়ান, আর এভাবে আটকা পড়লেন কেন? সবচেয়ে বড় কথা, এই জগতে নামলেন কেন? পড়াশুনো করে তো নিজের জীবন গুছিয়ে নিতে পারতেন। মিলন মিমের কথা শুনে আগের কথা মনে পড়ে যায় আর অনেক রাগ হয়। মিম সেটা বুঝতে পারে। এই মেয়ে, তোকে আমি এত কথার জবাব দিতে রাজি না, বুঝলি? রাতটা পার করে সকালে চলে যাব, এখন শান্তিতে থাকতে দে। ধাক্কা দিয়ে চলে যায় বারান্দায়। মিলন রাতের আকাশটা দেখতে থাকে। পাশে কখন যে মিম আসে বুঝতে পারে না। মিলন বাইরে যাবার জন্য রেডি হয়। এই অবস্থায় বাইরে না গেলেই নয়। চুপচাপ থাকো, না হলে তোমার বাবাকে বলে দেব তুমি এখানে আছো।
মিলন বেরিয়ে যায়। রাজু আর ডনকে ফোন করে জঙ্গলে আসতে বলে। ওরা আসলে ওদের বলে, সবকটা পুলিশকে আমার এখানে চাই যারা আমার গায়ে হাত তুলেছে। ওকে বস। ওরা চলে যায়, এক একজন এক এক দিকে। এখন সবাই জেনে গেছে ওরা মিলনের লোক, তাই পুলিশগুলো ওদের দেখে পিছু নেয় আর ওরা জঙ্গলে দৌড়ে আসে। জঙ্গলে আসলে তারা ওদেরকে ঘেরাও করে। রাজু আর ডন ওদের থেকে গুলি নেয়। খালি হাতে দাঁড়িয়ে আছে সামনে মিলন। হুড্ডি পরে সিগারেট মুখে নিয়ে ধোয়া ছাড়তে ছাড়তে ওদের কাছে আসে, বলে, অফিসারটা কই? বস, ওকে আনতে পারিনি, আপনি চিন্তা করবেন না, ওকে পেয়ে যাবেন। তোরা আমাকে মারছিস, মিলনের এত সহজে মরণ নাই। এখন তো তোদের মৃত্যু আমার হাতে, আর সেটা এতটাই কষ্টের হবে তোরা নিজেরাই নিজের মৃত্যু কামনা করবি। ওই কে আছিস, এক একটাকে গাছের সাথে বাঁধ। সবাইকে বাধা হলো। মিলন সবার চোখের মরিচের গুঁড়ো দেয় আর ওরা চিৎকার করতে থাকে। মিলন হাসতে থাকে। গার্ডরা ভয় চুপ করে দাঁড়িয়ে আছে। তারপর লোহার রড দিয়ে একে একে সবাইকে মারছে। বড় ক্ষত জায়গায় মরিচের গুঁড়ো দিচ্ছে। এখন ওরা নিজেরাই নিজেদের মৃত্যু কামনা করছে। এই ক্রসফায়ার কর এদের। ওরা সবাইকে মেরে দেয়। মিলন রক্তাক্ত শরীর নিয়ে যায় মিমের বাড়ি। মিম তো মিলনকে দেখে অবাক, ভয়ে কিছু বলছে না, কারণ মিলন এখনো অসম্ভব রেগে আছে। তাই মিম চুপ করে আবার শুয়ে পড়ে। মিলন ক্লান্ত থাকায় সেও ঘুমিয়ে পড়ে। মিম সকালে উঠে দেখে মিলন এখনো ঘুমাচ্ছে। খুব মায়াবী লাগছে ওকে, হয়তো ওর প্রতি দুর্বল হচ্ছে। ধুর, কি ভাবছি এসব, আমার এসব মানায় না। হঠাৎ মিম বাইরে গুলির শব্দ শুনতে পায়। এ কি, এখানে কে আসতে পারে? এইটা অসম্ভব, এই ঠিকানা তো কারো জানার কথা না। মিম জানালা দিয়ে দেখে কয়েকজন লোক গুলি তাক করে দাঁড়িয়ে আছে। মনে হয় কেউ বের হলে তাকে সাথে সাথে মরতে হবে। মিম দ্রুত মিলনকে ডাকে আর দেখায় ওদের। দুজনে খুব চিন্তায় আছে, কি করা যায়। এদিকে বাইরে আবার গুলির শব্দ। কেউ একজন চিৎকার করে বলছে, এই মাফিয়ার বাচ্চা, বের হ বলছি, আমি জানি তুই এখানেই আসিস। মিলন বুঝতে পারে যে ওরা ওকে মারতে এসেছে। মিলন বলে, তোমার প্রয়োজনীয় জিনিসগুলো একটা ব্যাগে নাও। কাল দেখেছি পেছনে জঙ্গলের দিকে দরজা আছে, ওই দিক দিয়ে বের হয়ে যাব। মিম তাড়াতাড়ি কয়েকটা জামা আর রিভলভার নিয়ে নেয়। মিলনের যেহেতু এখনো কিছু নেই, তাই ও শুধু পিস্তল নিল। বাইরে থেকে দরজা ধাক্কানোর আওয়াজ আসছে। ওরা চুপি চুপি বেরিয়ে যায়, জঙ্গলের দিকে দৌড়তে থাকে। এদিকে লোকগুলো দরজা ভেঙে ভেতরে ঢুকে পরে কাউকে দেখতে পেল না। পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজে, দেখে জঙ্গলের দিকে দরজা খোলা। তার মানে ওরা এদিক দিয়েই পালিয়েছে। ওই চল সবাই। সবাই দৌড়াচ্ছে, মিলন আর মিম। কারো পায়ের শব্দ পেয়ে জঙ্গলের ধারে একটা ডোবার কাছে গাছের আড়ালে লুকিয়ে ওরে মিম ভয়ে মিলনের হাত ধরে আছে। দুজনেই একদম চুপচাপ, একটু শব্দ করলে ওরা জেনে যাবে। দুজন দুজনের নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছে। তখনই ডোবার ধার দিয়ে একটা বড় সাপ যাচ্ছিল। মিম তো দেখে ভয়ে চিৎকার দেওয়ার মতো অবস্থা। মিলন সেটা বুঝতে পেরে মিমের মুখ চেপে ধরে রাগী লুকে মিমের দিকে তাকায়। মিলন বুঝতে পারছে মিম ভয় পেয়েছে। মিমকে বুকের সাথে ধরে রাখে। মিমও শান্তভাবে চোখ বন্ধ করে থাকে। এভাবে রাখার কোনো মানে হয়? শত হলেও আমি মেয়ে, আমার মধ্যেও ফিলিংস হয়। ধুর, কি ভাবছি আমি, আমার এসব ভাবা ঠিক না। আর এর মনে তো দয়া বলতে কিচ্ছু নেই। সুযোগ পেলে আমাকেও যে কি করবে, তার চেয়ে ভালো চুপচাপ থাকি। মনে মনে বলছে মিম। এদিকে ওরা প্রায় কাছাকাছি। ওদের মধ্যে কেউ একজন বলল, বস, ওরা মনে হয় জঙ্গলে নেই, পালিয়েছে, চলুন অন্যদিকে খুঁজি। হ্যাঁ চল, খুঁজে তো বের করবই, কুচি কুচি করবো ওকে। ও আমার ভাইকে মেরেছে, চল এখান থেকে। ওরা চলে যায়। মিলন মিমের উপর রাগ ঝাড়তে থাকে। এই মেয়ে পাগল তুমি, চিৎকার দিলে ওদের হাতে এতক্ষণে কুচি কুচি হতে হতো, তোমার জন্য ধরা পড়তে হতো। না মানে, ওই সাপটা দেখেছেন, কত বড় আর ভয়ানক। একবার কামড় দিলে আমি শেষ। জানি না তো, লক্ষ্য পূরণ না করে আমার মরতে ইচ্ছে করছে না। মাফিয়া জগতে নেমেছ, আবার মরার ভয় করে? চুপচাপ থাকো। আচ্ছা, আমি না হয় আমার মায়ের খুনের প্রতিশোধের জন্য এই জগতে পা রাখলাম, আপনি কিসের জন্য মিথ্যা বলবেন না? আমি জানি কেউ এমনি এমনি মাফিয়া হয় না। কেউ স্বার্থে, কেউ লোভে, আর কেউ আমার মতো। আপনি কোনটা? ধরে নাও তোমার মতোই। আর বেশি কথা বলো না, না হলে তোমার বাড়িতে দিয়ে আসবো। বাঁচতে চাইলে চুপচাপ আসো। কই যাব যদি আপনি আমাকে বাড়িতে পাঠান? এতটা অকৃতজ্ঞ আমি না
তুমি আমার জীবন বাঁচিয়েছো, একটুকু তো কৃতজ্ঞতা দেখাতেই হয়। যাই হোক, তোমার ফোনটা দাও, কল করব। মিম ফোনটা দেয়। মিলন রাজুকে ফোন দেয়, কিন্তু জঙ্গলে নেটওয়ার্ক নাই, ফোন যায় নাই। এখন কি করব? কি আর হাঁটতে থাকো, রাস্তা বেরিয়ে যাবে। দুজন আপন মনে হাঁটতে থাকে। দুপুর গড়িয়ে যায়, খুব খিদেও পেয়েছে। মিম ভয়ে কিছু বলছে না। হঠাৎ করেই মিম বসে পড়ে আর বলে, শুনছেন, আমি আর পারবো না, রেস্ট দরকার, একটু বসি। আরে না, ওই দেখো না, রাস্তা জঙ্গল শেষের দিকে। একটু বসি, তারপর যাব। মিলন ভাবে এভাবে বসলে তো মহা বিপদ, কোনো দিক থেকে কে আসে বলা যায় না, ওরা আবার এই জঙ্গলে আসতে পারে। মিলন মিমকে কোলে তুলে নিয়ে হাঁটতে থাকে। মিম অবাক হয়ে তাকিয়ে আছে। আরে কোলে নিলেন কেন? নামান বলছি। চুপ করে থাকো, বসলে মরতে হবে। মিম মিলনের রাগ দেখে কিছুই বলল না। মিলনের গলা জড়িয়ে থাকে। একটু পর রাস্তায় আসে, আর মিলন রাজুকে ফোন দিয়ে ওরা যেখানে আছে সেখানে আসতে বলে। সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা মানে? এখন তো বিকেল, এত সময় এখানে কি করব? বেশি বুঝো না। মিলন আর মিম মাস্ক পরে ওখানে থাকে। সন্ধ্যায় রাজু গাড়ি নিয়ে আসে। মিলন ড্রাইভ করে, রাজু পেছনে বসে আর মিম সামনে। কিছুক্ষণ চলার পর মিলন দেখতে পায় একটা গাড়ি ওদের ফলো করছে। মিলন রাজুকে বলে, রাজু আমাদের যে কেউ ফলো করছে তা কি জানতে না, বা জানার চেষ্টা করনি? দেখো পেছনে। এখন কি করবে? সবসময় ভুলভাল করো, মনে রেখো বেঈমানদের আমি ছাড় দেই না, সে যেই হোক। রাজু ভয় পেয়ে যায়। তোতলাতে তোতলাতে বলে, না বস, আমি যখন এসেছিলাম তখন তো কাউকে দেখিনি, খুব সাবধানে এসেছি। আরে এভাবে নিজেদের মধ্যে ঝগড়া না করে কি করে এদের থেকে বাঁচা যাবে সেটা ভাবুন। মিম একটু বাইরে উকি দিয়ে দেখে গাড়িটা আর কারো না, বাবার। তার মানে বাবা কি করে জানলো আমি এদের সাথে? এটা আমার বাবা, এটা আমাদের গাড়ি। কি তোর বাবা? ওহ নো। মিলন রেগে জোরে গাড়ি চালায়। সবাই ভয়ে কাঁপছে। এত স্পিড নিয়ে চালাচ্ছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। মিলন শর্টকাট রাস্তা ধরে কোনো রকম ওদের কাটিয়ে একটা নীরব জায়গায় এসে গাড়িটা থামিয়ে তিনজনই দৌড়ে গেল। যে বাড়িতে ওঠার কথা ছিল সবাই হাঁপাচ্ছে। রাজু মিলনকে বলে, বস, এখন আর কিছু হবে না, সব ঠিক আছে, এখন কেউ আসতেও পারবে না। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন, সকালে কি করবেন তখন প্ল্যান মাফিক সব করা যাবে। সবাই রুমে গেল। রাজু মিমের রুম দেখিয়ে দিয়ে গেল। মিমের ঘুম আসছে না, মাথায় একটাই চিন্তা ঘুরছে, প্রতিশোধ। সকালে ঘুম থেকে উঠে মিম নাস্তা বানিয়ে নেয়, সবাই খায়। মিম মিলনকে বলে, আচ্ছা বের হব আমি আজ রাতে, আমার হাতে সময় নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। মিলন ভোরু কুসকে বলে, যাই করো, তোমার জন্য যেন কোনো বিপদ না হয়, আর নিজেও সেফে থাকবে। দিনটা কেটে যায়। মিম রাতে বেরিয়ে পড়ে, নিজের বাড়ির ডুপ্লিকেট চাবি দিয়ে ঢোকে। আস্তে আস্তে ওর বাবার ঘরে যায়, আর মাথার কাছে পিস্তল ধরে চিৎকার করে মিমের বাবার ঘুম ভেঙে যায়। অবাক হয়ে যায় এভাবে কাউকে মাথার কাছে গুলি ধরতে দেখে। ভয়ে তোতলাতে তোতলাতে বলে, কে তুমি? এভাবে একজনের ভয় দেখানোর মানে কি? ছলনাময়ী অনেক হয়েছে, আজ আমি আমার মায়ের খুনের প্রতিশোধ নিব। যতটা নির্মম ভাবে মেরেছিস তার চেয়ে বেশি কষ্ট দিয়ে মারবো তোকে। কি ভেবেছিস আমি জানতে পারবো না? আমি সব জেনে গেছি। এটাও জানি তুই আমার বাবা না, আমার চাচা। আমার মাকে খুন করেছিস এসব সম্পত্তির জন্য। আফসোস, তোর সম্পত্তি ভোগ করতে পারবি না। কি বলছো মিম তুমি? আমি তোমার মাকে মারিনি। তোমার মাকে মেরেছে জানো? দেখো, এই ছেলেটা মেরেছে। এ একটা বড় মাফিয়া, এর সাথে তোমার বাবার শত্রুতা ছিল, তাই এ তোমার পরিবারকে শেষ করার পরিকল্পনা করে। তোমার বাবা দুর্ঘটনায় মারা যায়, আর তোমার মাকে এ মেরেছে। আর আমি তোমাকে নিয়ে পালিয়ে আসি, তোমাকে কোলে পিঠে করে মানুষ করি, আর আজ তুমি আমার দিকে আঙুল তুলছো। ছি! মিস্টার হাসান সব এমন ভাবে গুছিয়ে বলল যেন আগে থেকেই জানতো এমনটা হওয়ার কথাই ছিল। মিম তো কিছু বলতে পারছে না। ছবিটা যে আর কারো না, মিলনের। কাকে বিশ্বাস করবে মাফিয়া? মিলনকে না তার চাচাকে? মিলন তো সত্যি অনেক বড় মাফিয়া, মারতেও পারে। আর এ তো আমার চাচা, বড় চাচা, আমাকে মিথ্যা বলবে না। মিম, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার মতো মেয়ে দরকার নেই। আর যদি এসব ভাবনা ছাড়তে পারো তবে ফিরে এসো আমার আগের মিম হয়ে। মিম নিশ্চুপে বেরিয়ে যায়। মিস্টার হাসান হাসছে, তুমি একটা বাচ্চা মেয়ে মিম, তুমি কি না মারবে আমাকে? যাও এখন দুই মাফিয়ার যুদ্ধ করো। হা হা হা।
মিম একটা ব্রিজের উপর গিয়ে দাঁড়ায় আর ভাবতে থাকে, মিলনের বাবার সাথে কি সম্পর্ক থাকতে পারে যার জন্য ও আমার মাকে এত নির্মমভাবে মারলো? জবাব তো ওকে দিতেই হবে, সাথে মরতেও হবে। মিলন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, পিছনে গার্ডটাও আসে। মিলন গাড়ি থামিয়ে মিমের কাছে যায়। মিম কাঁদছে। কাদার কি কোনো জায়গা নেই? জায়গাটা সেফ না। যার জন্য বের হয়েছিলে কাজ শেষ হয়েছে না বাকি আছে? আমি কি হেল্প করব? মিমের রাগ উঠছে, মিলনের দিকে তাকাতেই পারতেছে না। শত হলেও মেয়ে মিলনের জন্য একটু হলেও মনে জায়গা দিয়েছে, হয়তো তার জন্য মিলনকে মারতে এত কষ্ট পাচ্ছে। কি হয়েছে? আমার দিকে তাকাও। কি হয়েছে বলো, আমি সমাধান করার চেষ্টা করব। মিম মিলনের দিকে এক নজর তাকিয়ে পকেট থেকে পিস্তল বের করে মিলনের বুকে দুটো গুলি করে। মিলন মিমের দিকে এখনো তাকিয়ে আছে, মুখ দিয়ে একটাই আওয়াজ বের হয়, কেন করলে মিম? কি আমার অপরাধ? মিম ব্রিজ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর চিৎকার করে কাঁদতে থাকে। মিমের পাশে রাজু এসে হাসতে থাকে আর বলে, মিম ম্যাম, আপনি এতদিনে আমার মনের আশা পূরণ করলেন। আমার কতদিন প্ল্যান ছিল ওই শয়তানটাকে মারার, পাচ্ছিলাম না। এখন ওর সব সম্পত্তি আমার। মিম অবাক হয়ে রাজুর কথা শুনছে। তার মানে রাজু বেইমানি করতে যাচ্ছিল? রাজু দেরি না করে চলে যায় গার্ডদের নিয়ে। মিম ওখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর বলে, মা, আমি তোমার প্রতিশোধ নিয়েছি। নিজের অনুভূতিটা বিসর্জন দিয়ে রাজু সব গার্ডদের নিয়ে চলে যায়। মিমও চলে যায়। কাঁদতে কাঁদতে প্রত্যেকটা নিউজ চ্যানেলে দেখাচ্ছে দেশের সবচেয়ে বড় মাফিয়া অবশেষে খুন হলো কোন এক মুখোশধারীর কাছে। কে এই মুখোশধারী যে এই অসাধ্য সাধন করলো? সে যেই হোক না কেন, তাকে আন্তরিকভাবে জানাই আমাদের সকলের শুভেচ্ছা। সেদিনের পর থেকে মিম নিজেকে গুটিয়ে নেয়, নিজের মনে ভাবতে থাকে, কিছু একটা ভুল হয়েছে। এভাবে মিলনকে খুন করা ঠিক হলো না। হয়তো এমন সত্যি আছে যেটা আমি জানি না। আমি কেন সত্যিটা যাচাই করলাম না? আমি যখন সত্যি একা থাকতে পারছি না, মনে মনে যে আমি তোমাকে ভালোবাসি, জানি তুমি কোনোদিন ফিরবে না, কারণ আমি নিজের হাতে তোমাকে শেষ করেছি। এদিকে রাজু মিলনের সব সম্পত্তি নিজের নামে করে নেয়। এখন মিলনের পুরো গ্যাংটা রাজু চালায়। খুশি মনে আর বলতে থাকে, কি হলো তোর মাফিয়া? তুই আমাকে হুকুম করতি, আজ দেখ আকাশের তারা হয়ে দেখছিস, কিন্তু কিছু করতে পারছিস না। তোর সাম্রাজ্য এখন আমার। দেখবি এখন আমি হব এই দেশের মাফিয়া। লোকে আমাকে দেখে ভয় পাবে। এদিকে রেহানা তাদের ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আজ 8 মাস পর তাদের ছেলে একটু একটু করে নড়ছে। রেহানা বেগম ডাক্তারকে ডাকে, রোহান সাহেবকে খবর দেয়। ডাক্তার চেক আপ করে বলে, আপনারা বিচলিত হবেন না, রোগী এখন সুস্থ আছে, রোগীকে একা থাকতে দিন, উনি সুস্থ হবেন। রোহান সাহেব বাইরে গেলেন ডাক্তারের সাথে কথা বলতে। রেহানা বেগম তার ছেলের পাশে বসেন। বাবা, তুই জেগে উঠেছিস? উঠ বাবা, দেখ আমি তোর মা। একবার মা বলে ডাক আমাকে, কথা বল আমার সাথে। তুই আমার ছেলে, আজ থেকে তোর নাম দিলাম আবির। তুই আমার আবির। আবির শুধু ভাবছে, কি থেকে কি হলো কিছুই বুঝতে পারছি না। এরা কারা? আমাকে আবির ডাকে কেন? আপনারা কারা? আমি এখানে থাকবো না, অনেক কাজ আছে, আমার যেতে দিন। আমাকে আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি একা। আমি এখানে কি করে এলাম জানি না, তবে আমাকে সুস্থ করার জন্য আপনাদের ধন্যবাদ। এ কি, উঠতে পারছি না, শরীরে এত ব্যথা কেন? আহ, তুমি এখনো পুরোপুরি সুস্থ নও। সুস্থ হও, তোমাকে সব জানানো হবে। ডাক্তার বলেছে উত্তেজিত না হতে, রেস্ট করো। রেহানা, তুমি ওর খেয়াল রেখো, কোনো সমস্যা হলে আমাকে বলবে। আমি গেলাম। কয়েকদিন আবির পুরোপুরি সুস্থ হয়ে যায় রোহানা বেগমের যত্নে। আবিরকে ছেড়ে দেওয়া হয়। রোহানা বেগম আবিরকে বাড়িতে নিয়ে যায়, খাইয়ে দেয়। রাতে আবির বের হবার জন্য তৈরি হয়। রুম থেকে বেরিয়ে ওদের দুজনকে দেখতে পায়। রোহানা বেগম বলে, রাতে কোথায় যাচ্ছ? তুমি রুমে যাও এখন। ওহ, আমি কতবার বলবো আমি আপনাদের ছেলে না। আমার আসল পরিচয় জানলে নিজেরাই আমাকে বের করে দিবেন, তাই আগে চলে যাচ্ছি। দেখো বাবা, তোমাকে আমরা নিজের ছেলের মতো করে এতদিন দেখেছি। তুমি কি জানো তুমি 7টা মাস কোমায় ছিলে? তোমাকে আমরা নদীর ধারে পাই, রক্তাক্ত শরীর নিয়ে। জ্ঞান ছিল না তোমার। আমরা নিজের ছেলে মনে করে বাঁচিয়েছি। অনেক আগে আমরা আমাদের ছেলেকে হারিয়েছি। আর এখন তুমিও যদি যেতে চাও, যেতে পারো আবির। আবির বলে ডাকবেন না, খুব রাগ হয় আমার। আমার একটা নাম আছে, সেই নামে ডাকবেন। আমার নাম মিলন।
আমি এ দেশের মাফিয়া, কেউ একজন আমার সাথে বেইমানি করে আমাকে মেরেছে, শাস্তি তো তাকে পেতেই হবে। ছাড়বো না আমি তাকে, যেখানে থাকুক খুঁজে বের করবই। মিলনের কথা শুনে রোহান সাহেব আর রোহানা বেগম অবাক হয়। যাকে নিজেদের ছেলে মনে করলো সে কিনা দেশের মাফিয়া, তাহলে সেদিন নিউজ চ্যানেলে এর মৃত্যুর খবর বলেছিল। মিলন নিজের রাগ কন্ট্রোল করে বলে, আপনি চিন্তা করবেন না, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। আর আপনি তো আমাকে মায়ের মতন আদর করেছেন, আজ থেকে আমি আপনাকে মা বলেই ডাকবো, কিন্তু আপনাকে বাবা বলতে পারবো না। বাবা নামটাকে আমি সহ্য করতে পারি না। মা, আমি আসছি, কিছু কাজ আছে, তুমি চিন্তা করো না, আমার কিছু হবে না। রোহানা বেগম মিলনকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, বাবা তুই যেই হ, তুই আমার ছেলে, তোর কোনো ক্ষতি হবে না, মায়ের দোয়া যে তোর সাথে। মিলন মুচকি হেসে বেরিয়ে যায়। মিম কয়েকদিন পর পর চলে আসে সেই ব্রিজে যেখানে মেরেছিল নিজের ভালোবাসাকে। আজও এসেছে, আর মিলনও চলে যায় সেখানে যেখান থেকে ওর স্বপ্নের শেষ হতে চলেছিল। সেখানে গিয়ে দেখে একটা মেয়ে অঝরে কাঁদছে। মিলন একটু কান খাড়া করে শুনতে পায়, তুমি তো আকাশের তারা হয়ে গেছো, দেখতে পাও আমাকে? আমাকেও নিয়ে যাও, আমি একা থাকতে পারছি না। ভালোবাসি তোমাকে, জানি না কেন মারলাম আমি, সত্যি না জেনে। আর সেই সত্যি আজও আমার কাছে অজানা। মিম এখানে, ভালোবাসো তোমায়, তো শাস্তি পেতে হবে, তিলে তিলে মারবো তোমাকে, বেইমান একটা। মিলন পেছন থেকে বলে, তোমার ভালোবাসা দরকার নেই, বেইমান তুমি একটা, তার শাস্তি তোমাকে পেতেই হবে। আমি ফিরে এসেছি। মিম আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। কে ছিল তাহলে? কে বললো কথাটা? এটা তো মিলনের গলা। তবে কি ও সত্যি ফিরে এসেছে? কিন্তু কিভাবে সম্ভব? আমি যে নিজের হাতে ওকে। মিলন চলে যায় তার নিজের এলাকায়, খোঁজ খবর নেয়, বেশি কিছু জানতে পারে না। চলে যায় বাড়িতে, নিজের ঘরে গিয়ে ভাঙচুর করে। শব্দ শুনে রোহানা বেগম আসে। কি হয়েছে? কি করছিস? চুপ কর। মা, আমি কি করে শান্ত থাকি? বেইমানি করলো আমার সাথে, যাদের আমি এই সমাজে সম্বল করে দিয়েছি, আজ সবাই আমার সাথে বেইমানি করলো। কারো রেহাই হবে না। তুই জানো মা, আমার বাড়ির দারোয়ান কাকা আমার বিরুদ্ধে আজ, ওর জন্য কি না করিনি। সত্যি আমার কেউ নেই, তুমি যাও, আমি ঠিক আছি, একদম ঠিক আছি। রেহানা বেগম মিলনের রাগ দেখে আর কিছু না বলে চলে যায়। মিলন 1 ঘন্টা ধরে শাওয়ার নিয়ে নিজের রাগ কন্ট্রোল করে রুমে এসে শুয়ে পড়ে। পরের দিন মিলন সারাদিন উঠে না শুয়েই থাকে। রেহানা বেগম এসে অনেক ডাকাডাকি করে, তবুও ওঠে না। বিকেলে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে রেহানা বেগমকে ডাকে। রেহানা বেগম ছেলের ডাক শুনে আসে তাড়াতাড়ি, মিলনকে খেতে দেয়। মিলন খেয়ে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। হঠাৎ একটা ছেলের সাথে ধাক্কা খায় মিলন। দেখতে পায় ছেলেটি আর কেউ না, রাহাত। এতদিন পর রাহাতকে পেয়ে মিলনের আহ্লাদের শেষ নেই। কিন্তু রাহাত অবাক, শুনেছিল মিলন মারা গেছে। মিলন দেখতে পায় কয়েকটা গার্ড তাদেরকে ঘিরে আসে। মিলন মাস্কটা পরে নেয়, রাহাতকে পেছনে রেখে সুযোগ বুঝে একজনের হাতে লাথি মারে। সে পড়ে গেলে গুলেটা নিয়ে একে একে সবাইকে মারতে থাকে। রাহাত শুধু তাকিয়ে দেখছে। এটা কি সেই মিলন যে কিনা এতটা হাবাগোবা ছিল? সে এত নিষ্ঠুরভাবে কেমনে মারতে পারছে সবাইকে? মেরে মিলন রক্তাক্ত শরীর নিয়ে রাহাতের সামনে যায়। রাহাত তোতলাতে তোতলাতে বলে, কে তুমি? ওদের এভাবে মারলে কেন? মিলন রাহাতকে জড়িয়ে বলে, তুই আমার এত কাছের বন্ধু, পারলি আমাকে ভুলে যেতে? আমি মরিনি, আবার ফিরে এসেছি প্রতিশোধ নিতে। আমাকে কেউ মারতে পারবে না আল্লাহ ছাড়া। এবার বল, ওরা তোকে তাড়া করছিল কেন? কলেজে তুই সবসময় আমার সাথে থাকতি, তুই জানিস রাজু ভাই তোর সাথে বেইমানি করেছে, আমাকে সব বলেছে। ওদের সন্দেহ তুই বেঁচে আছিস। কাল রাতে কে একজন নাকি তোর মতো কাউকে দেখেছে, তাই ওরা আমাকে তুলে নিয়ে যায়। আমি কোনো মতে ওখান থেকে পালিয়ে আসি। শেষমেশ রাজুও আমার সাথে এমন করলো, শাস্তি তো ও পাবেই। সামান্য সম্পত্তির জন্য বেইমানি। রাহাত, তুই কোনো টেনশন করিস না, তুই আমার সাথে চল। আমি যেখানে থাকি তুইও সেখানে থাকবি। আজ থেকে তুই আমার ভাই। যাওয়ার পথে সেই ব্রিজে থেমে যায়। দুজনে গল্প করতে থাকে। হঠাৎ রাহাত দেখতে পায় মিমকে। রাহাত মিলনকে বলে, দেখ ভাই মিম, সবাই তো ভাবছে ও মরে গেছে। আজ 1 বছর হলো, আজও কেউ ওর খোঁজ পায়নি। এ সত্যি? মিম তো নাকি ভূত? আরে না, এটা মিম, আমি বলছি তোকে।
ঘটে যাওয়া ঘটনা সব রাহাতকে বলে। ওরা দূর থেকে মিমকে দেখছে, আর মিম আকাশের দিকে তাকিয়ে তারার সাথে কথা বলছে আর কাঁদছে। মিলন রাহাতকে নিয়ে লুকিয়ে বলে, কেঁদে কোনো লাভ নেই ম্যাম, যে ভুল আপনি করেছেন তার শাস্তি পাবেন। মিম এই কথা শুনে চারদিকে শব্দের ঠিকানা খুঁজতে থাকে, কিন্তু কাউকে পায় না। কি হচ্ছে আজকাল আমার সাথে? কি করে সম্ভব এটা? আমি কি পাগল হয়ে গেলাম? মিম পেছনে তাকিয়ে দেখে মিলন দাঁড়িয়ে আছে। মিম এক ঝটকা খায়, শুয়ে দেখে সত্যি তো এটা মিলন। কিন্তু কেমনে সম্ভব? আমি তো নিজের হাতে। মিম মিলনকে জড়িয়ে ধরে। মিলন মিমকে এক ঝটকায় সরিয়ে দেয়, একটা চড় মারে। কি অবাক হচ্ছে তাই না? আমি এখনো বেঁচে আছি মরিনি। এত সহজে আমার মরণ নেই, মরতে তো তোমাকে হবে আমার হাতে। মিম মিলনের কথা শুনে ভয় পায় আর বলে, দেখো, আমি যেদিন থেকে তোমাকে হারিয়েছি আমিও ভালো নেই। প্রতিটা মুহূর্তে শেষ হচ্ছি। ভালোবেসে ফেলেছি তোমাকে। মনে পড়ে সেদিন জঙ্গলে আমাকে বুকে টেনে নিয়েছিলে? এক ছাদের নিচে থাকা আমি ভুলতে পারিনি। এসব ভালোবাসা আমাকে দেখাতে আসবে না। আমি একজন মাফিয়া, আর মাফিয়াদের মনে কোনো দয়া মায়া থাকে না, যেমনটা তোমার ওই দিন ছিল না। তোমার জন্য আমার 7-7টা মাস শেষ হয়ে গেছে। তোমাকে আমি ছেড়ে দেবো ভাবছো? তিলে তিলে মারবো। মিমকে টানতে টানতে নিয়ে যাই। মিলনের একটা গোপন জায়গা যেটা ও কাউকে বলেনি। মিলন মিমকে স্টোর রুমে ধাক্কা মেরে রেখে দরজা লাগিয়ে দেয়। দারোয়ানকে বলে প্রত্যেক বেলা ঠিক সময়ে খাবার দিতে, কোনো রকম বেইমানি করলে মরতে হবে। রাহাতকে নিয়ে চলে যায় মায়ের বাড়িতে। রাত 2টো। রেহনা বেগম এখনো জেগে আছে। তার ছেলে যে এখনো ফেরেনি। হঠাৎ দরজায় আওয়াজ শুনে রেহানা বেগম দৌড়ে দরজাটা খুলে দেয়। মিলন রাহাতকে নিয়ে ভেতরে ঢোকে। রেহানা বেগম মিলনকে দেখে অবাক, সারা শরীরে রক্তের দাগ। মিলনকে বলে, বাবা, তোর শরীরে এত রক্ত কেন? কোথায় গিয়েছিলি তুই? মা, তুই তো জানো আমি একজন মাফিয়া। এটা আমার কাছে কিছু না। একে দেখছো? এ হলো আমার বন্ধু রাহাত। ওকে মারতে চাইছিল, তাই আমি ওদেরকে মেরে দিয়েছি। আজ থেকে ও আমার সাথে থাকবে, যদি তুমি বলো। ঠিক আছে, তুই আমার ছেলে, আর ছেলের কথা কি মা ফেলতে পারে? তোর এই অবস্থা, তোর বাবা দেখার আগে কাপড় পাল্টে আয়, আমি খেতে দেই। ততক্ষণ আমি রাহাতের সাথে গল্প করি। এদিকে মিম কেঁদেই যাচ্ছে। ঘরটা ধুলোয় ভরা, বারবার হাসি আসছে। হালকা আলোর একটা বাল্ব চলছে। ভাঙা একটা জানালা। মিম জানালার কাছে গিয়ে দাঁড়ায়। রাতটা নির্ঘুমে কেটে যায়। এদিকে মিলন যেন মিমকে আটকে শাস্তি পাচ্ছে, শান্তির ঘুম দেয়। পরদিন খুব ভোরে কাউকে না জানিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় মিমের বাপকে দেখে ফলো করে। এ কি মনে হচ্ছে? এটা আমার বাড়ির রাস্তা, কিন্তু আমার বাড়িতে তো এখন রাজু থাকে। রাজুর সাথে মিমের বাবার কি কাজ জানতে হচ্ছে। মিলন তাড়াতাড়ি একটা রিমোট কন্ট্রোল ছোট হেলিকপ্টারে সিসি ক্যামেরা লাগিয়ে বাড়ির মধ্যে ঢোকায়। দেখতে পাই মিস্টার হাসান রাজুর কাছে গিয়ে কুশল বিনিময় করে বলে, রাজু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্য আমার প্ল্যান সম্পূর্ণ হয়েছে। তুমি সব সময় সঠিক সময় আমাকে খবর না দিলে বুঝতাম না ওই মাফিয়ার বাচ্চা কখন কি করে। মিমের মাকে আমি মেরেছি, আর কত সহজে মিমকে বোকা বানিয়ে মাফিয়াটাকে দুনিয়া থেকে সরালাম। তার জন্য নাও এই 1 কোটি টাকা, তোমার জন্য আমার পক্ষ থেকে ছোট উপহার। রাজু খুশি মনে টাকা নিয়ে বলে, ধন্যবাদ, দেবার কিছু নেই। আমার জন্য আপনার ভালো হয়েছে, আর আপনার জন্য আমার ভালো হয়েছে। বুদ্ধির দ্বারা মিলনকে খুন করে আজ আমরা দুজনের সফল। মিলন সবটা শুনে অবাক। তার মানে এদের দুজনের চক্রান্ত না? এর শেষ আমাকে দেখতে হবে। মিমের কাছে যায় মিলন। গিয়ে দেখে সত্যি মেয়েটার করুণ অবস্থা। মুখের দিকে তাকানো যায় না, শুকিয়ে কাঠ হয়ে গেছে। মিম মিলনকে দেখে অপর পাশে মুখ নিয়ে চুপ করে থাকে। মিলন মিমকে বলে, আমি সব সত্যি জেনে গেছি। তোমার বাবা আর রাজু মিলে তোমার দ্বারা আমাকে মারে। এতে তোমার বাবা পায় তোমার সব সম্পত্তি, আর রাজু পায় আমার সম্পত্তি। মিম শুকনো মুখে বলে, উনি আমার বাবা না, চাচা। ছোটবেলায় মা মারা যায়, আর বাবাও অ্যাক্সিডেন্টে মারা যায়। ওনাকে বাবা বলতাম। আমি জেনেছিলাম আমার মাকে উনি মেরেছে। সেদিন রাতে ওনাকে মারতে গিয়েছিলাম। উনি আমাকে তোমার ছবি দেখিয়ে বলে, তুমি মেরেছ আমার মাকে। আমি সহ্য করতে না পেরে প্রতিশোধের তাড়নায় নিজের ভালোবাসাকে বিসর্জন দিই। খুব খারাপ হয়েছে। কাল তৈরি থেকো, সবকিছু শেষ দেখবো। এখন আসো, ফ্রেশ হয়ে খাও। ভালো ব্যবহার করছি বলে মনে করো না সব ভুলে গেছি। যে 7 মাস আমার থেকে কেড়ে নিয়েছো, তার শাস্তি
তুমি পাবে, মনে রেখো। আমি গেলাম। সারাদিন মিলন বাড়ি থেকে বের হয় না। বিকেলে উঠে ফিরে সে ভাবে, না এভাবে আর চলবে না, খেলাটা এবার শেষ করতে হবে আজকেই। রাহাতকে নিরাপদ জায়গায় রেখে বেরিয়ে পড়ব। মিলন নিচে এসে সবাইকে দেখতে পায়, মায়ের সামনে গিয়ে বলে, মা, আমি আর চলে যাচ্ছি। জানি না দেখা হবে কিনা। যে খেলায় নেমেছি সেটা আমাকে শেষ করতেই হবে। তবে তুমি আমার জন্য দোয়া করো। তোমরা আমার জন্য যা করেছো, হয়তো আমি সেই ঋণ শোধ করতে পারবো না। যদি কখনো মনে হয় আমাকে তোমাদের দরকার, তাহলে ফোন করো, আমি চলে আসবো। রাহাত, তুই রেডি হয়ে নে, বেরোতে হবে। তোকে নিরাপদ জায়গায় রেখে আমি বেরিয়ে পড়বো। রেহেনা বেগমের কান্না থামছেই না। ছেলেহারা হয়ে এতদিন ছিল, একটা ছেলেকে পেয়েছে, সেও কি আজ চলে যাবে? রেহেনা বেগম মিলনকে বলে, বাবা আমি জানি তোকে না করলেও তুই শুনবি না, চলে যাচ্ছিস বলে ভুলে যাস না। তোর এই অভাগা মাকে, রাহাতকে মায়ের কাছে রেখে যা, ওকে নিয়ে যাস না। নিজের ছেলে মনে করে মানুষ করব ওকে, অন্তত মনটা তো শান্তি পাবে। মিলন সন্ধ্যাবেলা তৈরি হয়, কালো শার্ট, কালো জ্যাকেট, চুল স্পাইপ, মুখে মাস্ক, রিভলভার, ছোট একটা ছুরি নিয়ে রাহাতকে রেখে চলে যায় মিমের কাছে। মিম এখনো স্টোররুমে বসে আছে। দরজার আওয়াজ শুনে উঠে দাঁড়ায়। মিলন মিমকে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলে, এগুলো পরে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, হাতে বেশি সময় নেই। মিম প্যাকেটটা নাড়াচাড়া করে বলে, কি আছে এটাতে, আর কেন পরবো? মিলন রেগে বলে, এটাতে লাল বেনারসি আছে, বিয়ে হবে, যাও পরে আসো, আমি বাহিরে আছি। মিম ভালোই বুঝতে পারে মিলন রাগ করেছে। কথাটা না বাড়িয়ে প্যাকেটটা খুলে দেখে প্যান্ট, টি শার্ট, জ্যাকেট, রিভলভার, মাস্ক। মিম দ্রুত পরে বাইরে আসে। মিলন মিমকে নিয়ে চলে যায় মিস্টার হাসানের বাড়ি। দারোয়ানকে ভয় দেখিয়ে ভেতরে ঢোকে। মিম এগিয়ে গিয়ে মিস্টার হাসানের মাথায় গুলি ধরে বলে, আমাকে মিথ্যে বলেছিলি, তোর একটা মিথ্যেতেই আমি সব হারাতে বসেছিলাম, আজ তোকে শাস্তি পেতে হবে। মিলন মিস্টার হাসানের বুকে লাথি মেরে বলে, রাজুর সাথে ষড়যন্ত্র করে আমাকে মারার প্ল্যান করছিস? এত সহজে তো আমি মরবো না। এবার মরার আগে সত্যিটা বল, আমার মাকে কে মেরেছে? আমি জানি, তুই সব জানিস, কারণ তুই ছিলি মাফিয়া, আর আমার বাবার সাথে শত্রুতা করে তুই আমার মাকে মারলি। আজ এমন মৃত্যু দেব তোকে, ভয় পাবে তোকে দেখে সবাই। মিস্টার হাসান ভয় পেয়ে যায়। কি করে বেঁচে ফিরল এ, আর সব জানলই বা কি করে? মিলন কথা না বাড়িয়ে মিস্টার হাসানের বুকে গুলি করে। মিম পেটে ছুরি ঢুকিয়ে দেয়। মিম আর সহ্য করতে না পেরে সাইডে যায়। মিলন মিস্টার হাসানকে এলোপাতাড়ি মারতে থাকে। মিস্টার হাসানের নিথর দেহটা দোতলা থেকে নিচে ফেলে মিমকে নিয়ে বেরিয়ে যায় রাজুর কাছে। পুরো বাড়ি গার্ড দিয়ে ঘেরা। মিলনকে দেখে সবাই আতঙ্কে পড়ে যায়। মিলন রাজুর সামনে যায় আর একটা আওয়াজ মেরে বলে, তোকে আমি রাস্তা থেকে এনেছিলাম তোর মায়ের চিকিৎসার জন্য। কত টাকা খরচ করি হিসাব আছে তোর? যে বাড়ি বানিয়েছিস সেটাও আমার টাকায়। তুই আমার সাথে বেইমানি করলি, ভালো করে জানিস বেইমানদের আমি ছাড় দেই না। তাই বিদায়, তোকে ওপারে চলে যা। মিলন রাজুকে মারে। মিলন বলে, আজ থেকে সব শেষ। যার জন্য মাফিয়া হয়েছিলাম সেটাও আজ পূর্ণ হলো। মা, তুমি ভালো থেকো। আকাশের তারা হয়ে দুপোটা চোখের পানি ঝরে পড়ে। মিলন গার্ডদের গুলি করে দৌড়তে থাকে। মিমের হাত ধরে হঠাৎ মিম থমকে যায় মিলনের পেছনে। তাকিয়ে দেখে একটা গার্ড গুলি নিয়ে দাঁড়িয়ে আছে, আর গুলিটা মিমের পিঠে এসে লাগে। মিলন ছল ছল চোখে মিমের দিকে তাকিয়ে থাকে। গার্ডটা মিলন একটা গুলি করে মিম কোলে তুলে নিয়ে যায় হাসপাতালে। মিম মিলনের গলা জড়িয়ে বলে, মরেই তো যাব, একবার বলো না ভালোবাসো। জানি তোমার মনে আমার জন্য কোনো জায়গা নেই, তবু বলো না। মিলন দৌড়ে কাছাকাছি একটা হাসপাতালে ভর্তি করায়। মিমকে ওটিতে নিয়ে যায় মিলন। বাইরে থাকে মিলন রাহাতকে ফোন দেয়। রাহাত সবাইকে নিয়ে আসে। মিলন রেহেনা বেগমের কাছে যায়। রেহেনা বেগম মিলনকে সান্ত্বনা দিতে থাকে। কয়েক ঘন্টা পর ডাক্তার ওটি থেকে বের হয়ে বলে, পেশেন্টের অবস্থা খুব খারাপ। মিলনকে উনি মনে হয় তাকে চাইছেন। মিলন ডাক্তারের কথা শুনে ওটি এর মধ্যে যায়। শুয়ে মিমকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, তুমি সুস্থ হয়ে ফিরে আসো। ভালোবাসি তোমাকে, আমি খুব ভালোবাসি। মিম প্রশান্তের একটা হাসি দিয়ে মিলনের বুকে ঢলে পড়ে। মিম নড়াচড়া করে না দেখে মিলন মিমের মুখটা তুলে একটা চিৎকার দেয়। সবাই ভেতরে আসে। মিলন কান্না করছে, না হয়তো শোকে পাথর হয়ে গেছে। স্বার্থপর এই দুনিয়ায় আবার একা হয়ে গেল। মিমের দাফন করে মিলন আবার চলে যায় অজানা জায়গায়।
যেখানে কেউ খুঁজে পাবে না। নতুন একটা দেশে চলে যাই, যেখানে গেলে ভুলে থাকতে পারবে অতীত,